আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস। বিশ্ব শিল্পের ইতিহাস বলতে কি বোঝায়? কথা কি শোনা যাচ্ছে? মানে আরো লাউড বলবো কি না ঠিক আছে? আহ, মুশকিল। আচ্ছা, আর্ট হিস্ট্রি, ওয়ার্ল্ড আর্ট হিস্ট্রি, বিশ্ব শিল্পের ইতিহাস। এখন এই আর্ট হিস্ট্রি বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হচ্ছে আর্ট অ্যাকচুয়ালি কারা করে, কাদের জিনিস, মানুষ আর্ট করে। তো এখন এই মানুষ একদম যখন কি বলবো গুহায় বসবাস করত, একদম যখন অনুন্নত ছিল, কোনো সিভিলাইজেশন ছিল না, অর্থাৎ কোনো সভ্যতা ছিল না, ওই সময় থেকে শুরু করে যে যখন সময়ের সাথে সাথে তাদের সিভিলাইজেশন, বিভিন্ন ধরনের সিভিলাইজেশন হয়েছে, সভ্যতা হয়েছে, বিভিন্ন রকম কালচার হয়েছে, বিভিন্ন রকম পোশাক আশাক, খাওয়া দাওয়া বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। তো এই পরিবর্তনের সাথে সাথে একটু একটু করে মানুষের আর্টের ল্যাঙ্গুয়েজ সেগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, এই আলাপটা হচ্ছে আমাদের মূলত আর্ট হিস্ট্রি আলাপ। যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সভ্যতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সভ্যতার যে বিকাশ হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ জাতিগোষ্ঠী যেভাবে বিবর্তিত হয়েছে, তাদের ওই সাথে সাথে যে আর্ট। আরো লাউড? আচ্ছা, আরো লাউড কিভাবে বলবো? আচ্ছা, এটা কি সাউন্ড পাচ্ছে? মাইক্রোফোন কি এদিকে না এদিকে? এই পিছন সাইডে। এটা যদি এখানে কোথাও রাখতে পারতাম এভাবে খুব ভালো হতো। আচ্ছা, আমি হাতে ধরে কথা বলছি, সমস্যা নেই। হাতে ধরে কথা বললে কি শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই তাদের যে ভাষা, সংস্কৃতি, শিল্পচর্চা এগুলো যেভাবে বিবর্তিত হয়েছে, বিকশিত হয়েছে, সেই আলাপটা মূলত আর্ট হিস্ট্রিতে করা হয়েছে। হাতে নিয়ে কেমন যেন অসুবিধা হচ্ছে। তো আমরা হচ্ছে এখন পর্যন্ত যা যা শিল্পের নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যা যা আহ, বিভিন্ন সময়কার আর্ট আমরা খুঁজে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেখান থেকে আসলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে আসলে আমাদের এই হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা বিকাশ হওয়ার সাথে সাথে কিভাবে আর্টটা বিকশিত হয়েছে। তো একদম শুরুতে আমরা যতদূর পিছনে যেতে পারি, আমরা হচ্ছে মোটামুটি কিছু গুহাচিত্র খুঁজে পেয়েছি বিভিন্ন জায়গায়। আহ, ওই কিছু নাম আছে, যেরকম লাস্কো গুহা, আলতামিরা গুহা, এরকম আরো কিছু গুহা আছে বিভিন্ন জায়গায়, যেগুলোতে আমরা হচ্ছে বেশ কিছু আদিম মানুষদের আঁকা বিভিন্ন গুহাচিত্র খুঁজে পেয়েছি, যেগুলোতে আসলে যখন মানুষ হচ্ছে ওই যারা প্রত্নতাত্ত্বিক গবেষক আছেন, তারা হচ্ছে গবেষণা করে ওইখানকার আসলে ওই গুহাচিত্রগুলোর বয়স কত, কত প্রাচীন, সেই জিনিসগুলো বের করে আমরা হিসাব করে দেখলাম যে না, এগুলো থেকে পুরাতন আর কোনো আর্টের নিদর্শন আমাদের কাছে এখন পর্যন্ত নাই। তো এই বিষয়গুলো হচ্ছে গুহাচিত্র ব্যাপারে যখন বলা হয়, তখন হচ্ছে ওই সময়টা আসলে কোন সময়, ওই সময়টাকে আমরা মানে হিউম্যান সিভিলাইজেশন যদি চিন্তা করি, ওই সময় মানব সভ্যতার যে পর্যায়ে ছিল, মানব সভ্যতাটা যে পর্যায়ে ছিল, সেটাকে বলা হয় প্রস্তর যুগের সভ্যতা। অর্থাৎ প্রস্তর মানে কি? পাথর। পাথরের যুগ। কেন পাথরের যুগ? কারণ ওই সময় মানুষের প্রধান হাতিয়ার ছিল পাথর। মানুষ পশু শিকার করতো পাথর দিয়ে, পাথর দিয়ে অন্য পাথর ভেঙে ভেঙে শার্প করে অস্ত্র বানাতো, পাথর ঠকাঠুকি করে আগুন জ্বালাতো। তো মেইন কথা হচ্ছে প্রস্তর যুগটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে আগুন আসার আগে, আগুন আবিষ্কার হওয়ারও আগে। ওই প্রস্তর যুগে মানুষ হচ্ছে বিভিন্ন সময় গুহায় যে থাকতো, তখন তারা একটা জিনিস বিশ্বাস করতো, সেটা হচ্ছে কোনো জীবজন্তু বা পশু পাখি এরকম কিছু যদি আমি ছবি আঁকি, তাহলে সেটাকে আমার কন্ট্রোলে আনতে বা শিকার করতে বা বশ করতে সুবিধা হবে। এরকম একটা বিশ্বাস, মানে ধারণা করা হয় যে এরকম একটা বিশ্বাস থেকে তারা ওই সময়, যার কারণে ওই সময়কার যে ফিগার গুলো, ওই সময় গুহা চিত্রের যে ফিগার গুলো আপনারা একটু, সবার হাতে এখন ইন্টারনেট আছে, সবাই জানেন, দেখেছেন মনে হয় ছবিগুলো, আপনারা একটু সার্চ করলে দেখতে পাবেন। ধরেন একটা বাইসন এঁকেছে। বাইসন কি? গরু জাতীয় একটা ইয়ে, কিন্তু অনেক বড় হতো ওই সময়কার প্রিহিস্ট্রিক আমলের প্রাণী। একটা বাইসন রেখেছে, সে অনেক ডিটেলে, হ্যাঁ অনেক ডিটেলে পা দিয়েছে, পায়ের মাসল দিয়েছে, হ্যাঁ শিং দিয়েছে, হ্যাঁ মাথা দিয়েছে, সুন্দর করে একটা বাইসন এঁকেছে, হ্যাঁ। কিন্তু চারপাশে যে মানুষগুলো এঁকেছে, ওগুলো কিরকম করে এঁকেছে? স্টিক ফিগার এঁকেছে।
এরকম 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 করে মানুষ এঁকেছে। হ্যাঁ, এরকম করে মানুষ এঁকেছে। কেন ও কি এরকম হাত পা দিয়ে সুন্দর করে মানুষ আঁকতে পারতো না? ও মানে ও বাইসনটা যত ডিটেলে এঁকেছে, ও মানুষটা তো তত সুন্দর করে ডিটেলে আঁকতে পারতো, তাই না? তাহলে মানুষটা কেন ডিটেলে আঁকেনি? কারণ ওদের মানে এটা ধারণা করা হয় যে ওই হাতি বা বাইসন যে চিত্রগুলো ওরা এঁকেছে ওই সময়, ওটা এক ধরনের বিশ্বাস থেকে এঁকেছে যে আমি যখন ওটার একটা প্রতিকৃতি আঁকবো, একটা ড্রয়িং করব, হ্যাঁ, আমি তো ওটার মতন একটা কিছু আঁকছি, তখন ওটার প্রাণ দুর্বল হয়ে যাবে, ওটার প্রাণটা দুর্বল হয়ে যাবে, আমি ওটাকে সহজে অ্যাটাক করতে পারবো, সহজে ওটাকে আমি বশে আনতে পারবো বা হত্যা করতে পারবো, কিল করতে পারবো, শিকার করতে পারবো। তো এই বিশ্বাস থেকে তারা ওই মানুষগুলোর হচ্ছে অত ডিটেলে আঁকতো না। কারণ হ্যাঁ, আমি নিজেকে আঁকলাম, আমার নিজের প্রাণ দুর্বল হয়ে গেল বা আমি অন্য পশুর হাতে মারা পড়লাম, এরকম এটা ধারণা করা হয়। আমরা তো এখন অত পিছনে গিয়ে জেনে আসতে পারবো না যে এক্স্যাক্টলি কি ভেবে তারা এঁকেছে। তো এটা মোটামুটি বিশেষজ্ঞরা ধারণা করে এইরকম একটা রিচুয়ালিস্টিক চিন্তা থেকে তারা আসলে ওই সময়কার ছবিগুলো আঁকে। আরেকটা চিন্তা আছে, সেটা হচ্ছে ওই সময় গল্প বলার কাছে। এখন আমি একটা গল্প মাথার মধ্যে ভাবলাম, বললাম আমার বাচ্চাকে বা অন্য একজনকে, এবার সেই গল্পটা তো আমার মনে থাকবে না ডিটেল কি কি হয়েছে। তখন ওরা যেটা করতো, এই বিশাল বড় গুহার ধরে দেয়াল ধরে ওই পার্ট বাই পার্ট স্টোরি আনতো, যেটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, ওগুলো মনে রাখার জন্য বা অন্য কাউকে বোঝানোর জন্য, যে এই হয়েছিল তারপরে এটা হয়েছিল তারপরে এটা হয়েছিল। তখন তো লেখা আসেনি, লেখা আবিষ্কার হয়নি, তখন তারা ওই গল্পগুলো ছবির মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতো বা পোর্ট্রে করে রাখতো। আচ্ছা, গেল মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়েছেন যে আসলে কিভাবে কি মানে ওই সময়কার গুহা চিত্রগুলো কি জন্য আসছে বা কোন সময় আসছে। এক্সাক্ট সাল এক্সাক্ট ইয়েগুলো আমি মুখস্থ করে রাখিনি, যার কারণে বলতে পারছি না। বাট এগুলো হচ্ছে আপনারা ওই যখন পড়বেন, পড়াশোনা করবেন, তখন হচ্ছে ওখানে কোন সময় কত বছর আগে এগুলো এগুলো জেনে যায়। যাই হোক, এগুলো তো ওরা হচ্ছে মেইন আলাপ যেগুলো, এই প্রাকৃতিক বিভিন্ন সরঞ্জাম নিয়ে ওরা তখন হচ্ছে ওই আকারের জিনিসপত্র রেডি করতো। এখন আগে একটা প্রাণী তারা মেরেছে, বা সে একটা প্রাণী হয়তো মরে পচে কঙ্কালটা বের হয়ে আসছে, কঙ্কাল হয়ে আছে, এগুলো তো প্রকৃতি থেকে পাওয়া যায়। ওরা যেটা করতো, পাথর দিয়ে, তারপরে ওই প্রাণীর হাড্ডি দিয়ে, হ্যাঁ, এই হাড্ডি গুলোর আগা পাথর দিয়ে করে আহ, ঝুড়ি ঝুড়ি করে, বা ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে ওই যে উম আরে বিভিন্ন গাছের ছাল, এগুলো এগুলো দিয়ে ওরা ওরা হচ্ছে তুলি বানাতো। এবার রং কিভাবে বানাতো? রং বানাতে ওরা ইউজ করতো বিভিন্ন গাছের বিভিন্ন ফলের রস, তারপরে বিভিন্ন গাছের যে কাণ্ড থেকে যে কষগুলো বের হয়, আঠাগুলো বের হয়, এগুলো, তারপর বিভিন্ন পশুর রক্ত, পশুর চর্বি, এগুলোকে ওরা হচ্ছে ইউজ করতো রং হিসেবে বা কালি হিসেবে। হ্যাঁ, এখন এই গেল হচ্ছে রং বা কালির ব্যাপার। হ্যাঁ, তুলি তো বললাম কিভাবে বানাতো, এখানেও ইয়ে আছে যে চামড়া, কাঠ, হ্যাঁ, হাড়ের টুকরা, তারপরে এভাবে বিভিন্ন ভাবে অনেকে হাত দিয়ে আঁকতো, যে ঠিক আছে হাত দিয়ে এরকম রং দিয়ে হাত দিয়ে আঁকছি, এরকম করে গেল। তারপরে হচ্ছে ওরা অনেক জায়গায় আছে এমন গুহা যেখানে কোনোদিন সূর্যের আলো প্রবেশ করে না। তো এখন কোশ্চেন আসতে পারে, ওখানে কোনোদিন সূর্যের আলো যদি প্রবেশ না করে, ওরা তাহলে ছবি আঁকলো কিভাবে? তো এটা হচ্ছে ধারণা করা হয় ওই ছবিগুলো আগুন আবিষ্কার করার পরে আঁকা হচ্ছে। এখন আগুন আবিষ্কার করার পরে আগুন কিভাবে আসে না? আগুন আবিষ্কার করার পরে যেটা হয়েছে, ওরা হচ্ছে ওই পশুর চর্বি দিয়ে, প্রদীপ বানাতো অথবা মশাল বানাতো। মশাল তো বেশিক্ষণ জ্বলবে না, তেল শেষ হয়ে গেলে শেষ। কিন্তু একটা ধরেন যদি এরকম পাত্র বা এরকম কিছু নিচু জায়গা যদি পায়, একটা পাথরের মধ্যেই সাপোজ করে একটা পাত্র মতন বানালো, ওখানে যদি পশুর চর্বি গলিয়ে করা যায়, ওখানে একটা সুলতান দিয়ে দিলে তো অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা থাকবে। তো ধারণা করা হয় এইভাবে তারা হচ্ছে আসলে ওই পশুর চর্বি দিয়ে আপনার প্রদীপ বানিয়ে, সেই প্রদীপ হয়তো নিয়ে ওখানে বসে থাকতো বা করতো, অথবা ধরেন আপনার, হ্যাঁ, আর অথবা সবাই মিলে যখন গোল হয়ে বসে কাঠ টাট দিয়ে যে আগুন বানায়, দেখেছেন তো, মানে এক জায়গায় কাঠ টাট জড়ো করে যে মানে আমরা এখনকার ভাষায় যে ক্যাম্প ফায়ার বলি, হ্যাঁ, তো ওইভাবেও আর কি হতে পারে। তো গেল।
আর এই তো গেল হচ্ছে রং ইউজ করে গুহার গায়ে হচ্ছে আঁকা। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা হচ্ছে পাথরকেও বিভিন্নভাবে শেপ দিয়ে স্কাল্পটিং করতো, পাথরকে বিভিন্নভাবে একটা পাথর দিয়ে আরেকটা পাথর ঘষে ঘষে বা বাড়ি মেরে মেরে বিভিন্নভাবে শেপ দিয়ে বিভিন্ন জিনিস, হাতির একটা ইয়ে বানালো বা এরকম। তো এই জিনিসগুলো ওই প্রস্তর যুগে করা হয়। প্রস্তর যুগের পরে কি হলো, প্রস্তর যুগের পরে আমরা মোটামুটি একটু আধুনিক হওয়ার পরে আহ ইয়ে আসছে, কি বলে, লৌহ যুগ, ব্রোঞ্জ যুগ, এরকম বিভিন্ন মেটাল এর যুগ আসছে। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন মেটাল খুঁজে পেয়েছে খনি থেকে, সেগুলো গলিয়ে তারপরে মেটালের বিভিন্ন হাতিয়ার তৈরি করেছে, অস্ত্র তৈরি করেছে, তীর ধনুক তৈরি করেছে, অনেক কিছু। যাই হোক, এখন অ্যাকচুয়াল সভ্যতা যে সময় এসে মানুষ প্রকৃতপক্ষে সভ্য হলো, অর্থাৎ গ্রুপ করে থাকা শুরু করলো, এক জায়গায় থেকে চাষাবাস করা শুরু করলো, এর আগ পর্যন্ত মানুষ হচ্ছে যাযাবর ছিল, কোথাও স্টে করতো না, যেতে থাকছে, রাস্তায় পশু পাচ্ছে বা ফলমূল পাচ্ছে, খাচ্ছে, একটা গুহা পাচ্ছে, থেকে যাচ্ছে, আবার আরেক জায়গায় মুভ করছে, এক জায়গায় খাবার শেষ আরেক জায়গায় মুভ করছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যেটা হলো, মানুষ হচ্ছে এক জায়গায় দলগতভাবে বসবাস করা শুরু করলো, খাবার নিজে যখন উৎপাদন করা শুরু করলো, অর্থাৎ এগ্রিকালচার যখন আসলো, অর্থাৎ কৃষি ব্যবস্থা, কৃষিকাজ, যখন মানুষ মেইনলি মানুষ যখন বিভিন্ন সভ্যতার মূল হচ্ছে কাইন্ড অফ কৃষিকাজ, অর্থাৎ মানুষ যখন নিজের খাবার নিজে উৎপাদন করতে পারছে, তখন তো তার আর হান্টার গ্যাদারার নাই। হান্টার বলতে কি, হান্টার মানে হচ্ছে শিকারী, গ্যাদারার মানে হচ্ছে যে গ্যাদার করে, জড়ো করে, জোগাড় করে প্রকৃতি। তো হান্টার গ্যাদারার যখন সে আর নাই, সে যখন নিজের খাবার নিজে উৎপাদন করছে, সে তো একটা জায়গায় চাষ করছে, একটা জায়গায় বীজ ফেলছে, ওই গাছটা উঠার জন্য তো ওকে ওখানে থাকতে হবে, ওটা ওকে রক্ষা করতে হবে জমিটা, যাতে অন্য পশু পাখি এসে ফসল নষ্ট না করে। তখন মানুষ মূলত এক এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো, তখন আস্তে আস্তে নগর তৈরি হওয়া শুরু হলো, যে একটা জায়গায় অনেক মানুষজন আছে, তাদের বিভিন্ন নিডস নিজেরা নিজেরাই পূরণ করছে। তো এইরকম সময়ে তখন যেটা হলো, যে মোটামুটি আমরা সবচেয়ে প্রাচীন সভ্যতা, মোটামুটি হচ্ছে কয়েকটা সভ্যতার নাম আমরা জানি। সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটা সভ্যতার নাম আমরা জানি হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। হ্যাঁ, মেসোপটেমিয়ান সভ্যতা, মেসোপটেমিয়া হচ্ছে কোন জায়গাটা ধরা হয়, সেটা হচ্ছে টাইগ্রিস আর ইউফ্রেটিস নামে দুটো পুরো অনেক পুরাতন নদী আছে, প্রাচীন নদী। এই নদীর অববাহিকা, ভালো কথা, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখবেন যত প্রাচীন সভ্যতাগুলো আছে এগুলো ম্যাক্সিমাম কোনো না কোনো নদীর পাড়ে। শুধু প্রাচীন সভ্যতা না, আমাদের বর্তমান সভ্যতা চিন্তা করেন, হ্যাঁ, যে কোনো পুরাতন নগরীগুলো কোনো না কোনো নদীর পাড়ে গড়ে উঠেছে। আপনি চিন্তা করেন ফরিদপুরে, ফরিদপুরের যে কুমার নদী, আমাদের ফরিদপুরের মেইন যে দুটা বাজার, একটা কুমার নদীর ওই পাশে নিউ মার্কেটটা, আহ তিতুমির বাজার যেটা, আর এই পাশেটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ বাজার, এটাও নদীর পাড়ে। নদীর পাড়ে কেন? কারণ অনেক 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 আগে যখন হচ্ছে ফরিদপুর গ্রাম ছিল বা সবকিছু গ্রাম ছিল, তখন ওই হাটটা বসতো কোথায়? নদীর দুই পাশে। ওই পাশের শহরে ওই পাশে, ওই পাশে গ্রামে ওই পাশে বসতো নদীর পাড়ে, এই পাশে গ্রামে এই পাশে নদীর পাড়ে বসতো। পারে কেন? আপনার চাকা আসলে আরো পরে, চাকা আবিষ্কার হলো আরো পরে, চাকা হওয়ার আগে মানুষের পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তো এই টেনে নিয়ে যাওয়ার থেকে আর বন জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার থেকে তারা একটা নৌকা বানালে আমার তো রাস্তা তৈরি আছে। যদি আমি নদী চিন্তা করি, জলপথ চিন্তা করি, জলপথ চিন্তা করলে আমাদের তো আলাদা করে রাস্তা বানানো লাগছে না, চাকা বানালে আমার চাকা বানানো লাগছে, সেই চাকা যাবে কোন দিক দিয়ে, সেখানে রাস্তা বানানো লাগছে। কিন্তু নদী চিন্তা করলে আমার তো রাস্তা বানানো আছে, আমার খালি নৌকাটা বানালেই হচ্ছে। নৌকাটা বানাতে পারলে আমার নদীর স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে আমি চলতে পারছি, বা সে স্রোতের উল্টা বা স্রোত চালিয়ে চলতে পারছি। হ্যাঁ, তো যেটা হয়েছে যে বাজারগুলো সারা বাংলাদেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, এই বাজারগুলো নদীর পাশে বসার কারণ হচ্ছে পরিবহন ভালো ছিল, যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি আমার জিনিসপত্র নিয়ে গিয়ে সেল করতে পারছি, এক। আর নগরগুলো নদীর পাড়ে গড়ে ওঠার কারণ, এক হচ্ছে বাজার, বাজার একটা কারণ, দুই হচ্ছে মানুষ নগর হওয়ার আগে তো, নগর তৈরি হওয়ার জন্য কোনটাকে আমি দায়ী করলাম? চাষবাস করা। তো এই যে সভ্যতাগুলো গড়ে উঠছে,
চাষবাস করা শুরু করলো, যখন চাষবাস করতে কি লাগে? মাটি লাগে। আর কি লাগে? পানি লাগে। হ্যাঁ, এখন পানি, আমি একটা জিনিস গ্রো করব, ফসল উৎপাদন করব, আমার তো প্রচুর পরিমাণে পানি লাগবে। এই পানিটা আমি কোথায় পাবো? তখন মানুষ না কুয়া খনন করতে জানতো, না তাদের মানে কি বলবো অন্য কোনো রেগুলার পানির সোর্স ছিল। তাদের মেইন পানির সোর্সই ছিল হচ্ছে আইদার বৃষ্টির পানি, যেটা সবসময় তো হবে না, আর হচ্ছে জলাশয়। তো যার কারণে তখন মানুষ নিজেদের সুবিধার্থে ওই নগরীগুলো গড়ে তুলতে শুরু করলো, বা তাদের ফার্ম গুলো তৈরি করতে শুরু করলো বিভিন্ন নদীর কাছাকাছি, যেখান থেকে নদীর পানি নিয়ে আসতে পারবো। ঝড় ঝঞ্ঝার সময় নদী থেকে একটু দূরে থাকতো, একদম নদীর পাড়ে থাকতো না, কারণ নদী ভেঙে যায়, নদী থেকে জল মাঝে মধ্যে উপরে আসে। কিন্তু আমি যদি একটু দূরে থাকি, আমি ওখান থেকে পানি নিয়ে আসতে পারছি, চাষাবাস করতে পারছি, আবার পরিবহনের জন্য নদীটা ইয়ে। যার কারণে ম্যাক্সিমাম সভ্যতা কিন্তু নদীর পাড়ে গড়ে উঠেছে। মেসোপটেমিয়ান সভ্যতা টাইগ্রিস আর ইউফ্রেটিস নামে দুটো প্রাচীন নদী বললাম, এগুলোর অববাহিকায় তৈরি হয়েছে। আরেকটা প্রাচীন সভ্যতা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, যেটা গড়ে উঠেছে সিন্ধু নদের পাড়ে। আরেকটা পুরাতন সভ্যতা হচ্ছে ইজিপশিয়ান অর্থাৎ মিশরীয় সভ্যতা। এই সভ্যতাটা গড়ে উঠেছে কোন নদীর পাড়ে? নীল নদ। নীল নদ এখনো আছে, আগে আরো বড় ছিল, আরো বেশি ছিল। যাই হোক, এখন এই যে তিনটা সভ্যতা, এই তিনটা সভ্যতা সহ ওই সময়কার আরো কিছু সভ্যতার ধারণা মানুষ করে বিভিন্ন সময়। এই বেঙ্গল এর সাইডে একটা সভ্যতা ছিল ধারণা করা হয়, কি যেন নাম দেখলাম, নামটা বলতে পারছি না। ওটা নিয়ে অত বেশি পড়াশোনা নাই, কারণ তেমন নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু নিদর্শন মানে পাওয়া না যাওয়ার কারণ হচ্ছে এই পাশে বেঙ্গল মানে আমাদের এই যে বাংলা, এদিকে আসাম, এদিকে আপনার ওই মিজোরাম, ত্রিপুরা, এদিকে হচ্ছে উড়িষ্যা, বিহার, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা অন্য যে কোনো অঞ্চলের তুলনায় সারা ওয়ার্ল্ডের মধ্যে এত বেশি উর্বর। এবং উর্বর হওয়ার কারণ কি? এই জায়গায় নদী পলিমাটি বয়ে আনে, আমরা তো পড়েছি সবাই স্কুলে। এই পলিমাটি বয়ে আনে এবং হচ্ছে এই আমাদের যে ল্যান্ড, আমাদের যে স্থলভাগ, এই স্থলভাগ রেগুলারলি প্লাবিত হতো, অর্থাৎ বন্যার ব্যাপারটা যেটা। এখন বন্যা হচ্ছে অনেক দিক দিয়ে আমাদের জন্য খারাপ, আবার অনেক দিক দিয়ে ভালো। মাটির উর্বরতা বাড়ায়। হ্যাঁ, মাটি উর্বরতা বাড়ায়। তো এই বন্যার কারণে যেটা হয়েছে, সমস্যা নাই, ওর মতন ইয়ে করুক, ওর দিকে আমরা কেউ ইয়ে না দিলে হলো। হ্যাঁ, সেটাই। তো এই বন্যার কারণে যেটা হতো যে অনেক ওই সময়কার সভ্যতার যে নিদর্শন গুলো, এগুলো হারিয়ে গেছে। এগুলো মাটির যে কত নিচে চলে গেছে। দেখা যাবে আপনি পদ্মা নদীর একদম রিভার বেড মানে নদীর একদম নিচে, সেখানে যদি খুঁড়তে শুরু করেন, দেখা যাবে যে ওই সময়কার কোন একটা সভ্যতা কিছু পেতে পারেন, হলেও পেতে পারেন, বলা যায় না। তো বিষয়গুলো হচ্ছে যে যার কারণে এই সাইডটা, এই এরিয়াটাতে নদীর গতিপথ অনেকবার চেঞ্জ হয়েছে। অনেক নদীর গতিপথ আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম, নদীগুলো শিফট করেছে বন্যার কারণে। তো এগুলো চিন্তা করার আর এইসব নিদর্শনের অভাবে আসলে এই দিককার যে সভ্যতা, সেটা নিয়ে আসলে তেমন কোনো পড়াশোনা নাই, কারণ নিদর্শনই তো নাই আমার কাছে, আমি স্টাডি করবো কি, আমার ম্যাটেরিয়াল নাই। কিন্তু যেই তিনটা সভ্যতা পাওয়া গেছে, তার মধ্যে একটা হচ্ছে মিশরীয়, একটা মেসোপটেমিয়া, আর একটা হচ্ছে সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে লাস্টে পাওয়া গেছে, মানে খুঁজে পাওয়ার দিক থেকে। কিন্তু ধারণা করা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতাটা ওই মিশরীয় এবং মেসোপটেমিয়ার থেকেও পুরাতন। এখন সিন্ধু সভ্যতার ব্যাপারে আপনারা কে কে জানেন, কি জানেন, শুনেছেন? সিন্ধু সভ্যতা, হ্যাঁ, নাম তো শুনেছেন সিন্ধু সভ্যতার। হ্যাঁ, কিন্তু এটা কোথায় ছিল, কোন এরিয়া? সিন্ধু নদীটা কোথায় এখন? না, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে এখন পাকিস্তান আর ইন্ডিয়ার যে বর্ডার, যে জায়গাটা, এটার আশপাশ দিয়ে ছিল এই সাইডটাতে। হ্যাঁ, মিশরীয় যেটা আপনি বললেন, ওটা মিশরীয় সভ্যতা আলাদা, একই সময় ছিল, কিন্তু ওটাকে মিশরীয় সভ্যতাই বলে, ইজিপশিয়ান সিভিলাইজেশন বলে। 40 মিনিট হওয়ার 5 মিনিট আগে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে বা মানে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে ধরা হয়। তো এই সভ্যতাগুলোর মধ্যে আপনার কিছু কিছু মিল আছে। মিলগুলো কি কি? এরা সবাই কৃষি চাষ মানে চাষাবাস করে, কৃষি কাজ করে নিজেদের সভ্যতা তৈরি করেছিল, এক। দ্বিতীয়ত, এদের সভ্যতাগুলো মানে একটা জায়গায় থাকতে থাকতে, এখন সাপোজ আপনি
আজকে এখানে কালকে ওখানে মুভ করছেন, তখন তো আপনি যেখানে আছেন ওখানে যদি আপনি একটা ঘর তৈরিও করেন, খুব একটা শক্তপোক্ত ভাবে তৈরি করবেন না। ঠিক আছে, আমি থাকবো 2 রাত, আমি কেন এত শক্ত করে, আমি আমার মোটামুটি একটা ছাউনি তৈরি করতে পারলেই হলো। আপনি কি করবেন, গোলপাতা নিয়ে এসে কয়েকটা বাঁশ বা কাঠ দাঁড় করিয়ে, মানে গাছের গুঁড়ির উপর দিয়ে গোলপাতা দিয়ে একটু ছাউনি দিয়ে থেকে যাবেন। কিন্তু আপনি যখন বছরের পর বছর এক জায়গায় বসবাস করছেন, তখন কি করবেন, আপনি তো একটা ওখানে সেটেল ডাউন, ওখানে পার্মানেন্ট, তখন আপনি ওখানে শক্তপোক্ত ভাবে একটা বাসা বাড়ি তৈরি করার কথা চিন্তা করবেন। তো এই 3টা সভ্যতাতেই দেখা যায় তাদের বিভিন্ন প্রাচীন নিদর্শন, আর্কিটেকচারাল নিদর্শন আছে, অর্থাৎ তারা আর্কিটেকচারের দিক থেকে বেশ উন্নত ছিল, উন্নত হয়েছিল একটা পর্যায়ে এসে। পাথর দিয়ে, তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্লক বানিয়ে, কাঠ দিয়ে তাদের ঘর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু তৈরি করেছে। তো ওই সময়কার সভ্যতাগুলো নিয়ে যদি আমি এখন আলাপ শুরু করি, এক একটা সভ্যতা নিয়ে আমি টানা 3-4 দিন আলাপ দিতে পারবো আপনাদের। তো অত ডিটেইলে আসলে আপনাদের এখন, প্রথম কথা আপনাদের সময় নাই, হ্যাঁ, দ্বিতীয়ত প্রয়োজন না, এটা ভুল কথা, প্রয়োজন আছে, জানার প্রয়োজন সবসময় আছে, হ্যাঁ। তো প্রয়োজনটা হচ্ছে এখন আমি আলাপ দিয়ে যতটা বুঝাতে পারবো তার থেকে বেশি আপনাদের নিজেদেরকে পড়তে হবে। আমি ধরেন সপ্তাহে একদিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়, তাও 2 সপ্তাহে হয়তো একদিনও হয়, হতে পারে অনেক সময়। তো যেটা হচ্ছে, আমি হয়তো আপনাদেরকে বেসিক কনসেপ্ট গুলো দিতে পারবো, যেরকম ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে সিন্ধু সভ্যতা মিশরের দিকে ছিল, ওটা ভুল জানতেন ওনারা। আমি ঠিক করে দিলাম যে মিশরীয় সভ্যতা ওটা মিশরীয় সভ্যতাই বলে, আর সিন্ধু সভ্যতা ওটা আলাদা জায়গায় ছিল। তারপরে আহ মেসোপটেমিয়ান সভ্যতা এটা আলাদা জায়গায় ছিল। মেসোপটেমিয়ান সভ্যতার আবার আলাদা আলাদা বিভিন্ন ভাগ আছে। মেসোপটেমিয়ান সভ্যতার মধ্যে আহ সুমেরীয় আছে, আক্কাদিয়ান আছে, হ্যাঁ, তারপরে ব্যাবিলনিয়ান আছে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন আলাদা আলাদা ভাগ আছে। তো এত ডিটেইল আমি যদি আলাপ করতে যাই তাহলে দেখা যাবে বেসিক গুলো আলাপ করার সময় থাকবে না। আপনাদের কাজ হবে আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন। এগুলো খুব মজার সাবজেক্ট, এগুলো যখন আপনি পড়তে থাকবেন দেখবেন ভিতরে ঢুকে গেছেন। আপনি বেশি না, এখন সবার হাতে হাতে ইউটিউব আছে, ইউটিউব ইউজ করেননি এরকম কেউ আছেন? ইউটিউব ইউজ করেন না বা ইউটিউব কি জানেন না এরকম কেউ আছেন? নাই, অবশ্যই নাই। ইউটিউব আছে, ইউটিউবে এগুলো নিয়ে বাংলায় আলাপও আছে, যে সোজাসুজি বাংলায় বলছে যে কিভাবে কি হয়েছে, জাস্ট সার্চ দেওয়া হয়। আপনাদের যখন আপনি মেসোপটেমিয়ান সভ্যতা লিখে সার্চ দিবেন, বাংলায় সার্চ দিবেন, দেখবেন যে বাংলায় ভিডিও চলে আসছে, বাংলায় কথা বলছে এরকম বহুত মানুষেরই। তা আপনি যেই সময়টাতে ওই টিকটক দেখছেন বা রিলস দেখছেন, ওই টাইমটুকুন যদি আপনি একটু জানেন, নলেজ বৃদ্ধি করলেন, তখন এই জিনিসগুলো এখন দেখেন, আমরা মানুষ, আমরা কোথা থেকে আসছি, আমাদের আগের অবস্থা কি ছিল, কিভাবে আসলে এই এখনকার এই সময়ে আসছি, এগুলো যদি না জানেন, আর্ট নিয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিং গভীর হবে না, স্বাভাবিক। কারণ আর্ট, এখনকার যে আর্ট আপনারা করছেন, এই আর্টটা এই পর্যায়ে আসার জন্য হিউম্যান সিভিলাইজেশনের কতগুলো স্তর পার করে আসতে হয়েছে, এই জিনিসটা আপনাদের জানা লাগবে, জানা থাকা লাগবে। জানতে পারলে তখন আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যেখানে আছি এটার আগে এগুলো এগুলো হয়েছে, তাই না? ইতিহাস জানাটা গুরুত্বপূর্ণ, যাই হোক গেল। তারপরে আরো অনেক সভ্যতা আছে, মায়ান সভ্যতা আছে, এটা সেটা অনেক কিছু আছে, এগুলো আপনার হ্যান্ড নোটও পেয়ে যাবেন। চীনা সভ্যতা আছে, জাপানিজ বিভিন্ন ইয়ে আছে। বেসিক গুলো আমি বললাম যে আপনার প্রিহিস্ট্রিক অর্থাৎ প্রাগৈতিহাসিক যে প্রস্তর যুগ, তারপরে এই যুগ, ওই প্রস্তর যুগ, তারপরে লৌহ যুগ, ব্রোঞ্জ, এটা সেটা, তাম্র যুগ, এগুলো এগুলো সবকিছু মিলিয়ে, তারপরে আগুন আবিষ্কার হওয়ার আগে পরে, এগুলো সবকিছুকে মিলিয়ে একভাবে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক, যেটা ইংলিশ নাম হচ্ছে প্রি হিস্ট্রিক, অর্থাৎ হিস্ট্রি যখন থেকে লেখা শুরু হয়েছে তার আগের পুরো যুগটাকে প্রি হিস্ট্রিক যুগ বলে। তো প্রি হিস্ট্রিক যুগ নিয়ে আলাপ হলো। আর হচ্ছে সভ্যতাগুলোর মধ্যে মোটামুটি আমরা 3টা বেসিক সভ্যতার ব্যাপারে জানলাম। এরপরে বাংলায়, এখন পর্যন্ত আমরা যত প্রাচীন বাংলা বলতে বাংলা না, এই পুরো ভারতীয় চিন্তা করলে, এই ভারতীয় মানে আপনারা যদি হিস্ট্রি জানেন, এই আমাদের যে বাংলাদেশ, এটার আগে কিসের অংশ ছিল? পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল। সেটা কয় বছরের জন্য ছিল? 23 বছর ছিল, 23। এর আগে অল ওভার ইন্ডিয়া একটা ছিল, ভারত। এবার সেটারও আগে আপনার ওই যে নেপাল, ভুটান, এটা সেটা সবকিছু মিলে এই সাবকন্টিনেন্টাল যে রিজিয়নটা, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল, এই ইন্ডিয়া নামটা কোত্থেকে আসছে? ইন্ডাস নদীর থেকে, রাইট। তো এই
ইন্ডিয়া, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এগুলো সব কানেক্টেড। তো আমরা যেহেতু এই দিকটায়, আমাদের এই দিকটায়, ইন্ডাস ভ্যালি তো এই দিকটায়, আপনি ধরেন যদি কথার কথা একটা খসড়া ভাবে এই আপনার এই হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, এখান দিয়ে হচ্ছে আপনার আফগানিস্তানের বর্ডার, এখান দিয়ে হচ্ছে মিয়ানমারের বর্ডার, এদিক দিয়ে হচ্ছে চায়না, তিব্বত, হ্যাঁ, এখানে হচ্ছে এসে ধরেন আপনার সমুদ্র শুরু হয়ে গেল, হ্যাঁ, এটা বঙ্গোপসাগর। তো ম্যাপটা তো মোটামুটি এরকমই না, এটা হচ্ছে আরব সাগর, এটা বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, এপাশে তিব্বত, এপাশে হচ্ছে বার্মা, এপাশে হচ্ছে আফগানিস্তান বা ওই তুর্কমেনিস্তান, ওই ওই এরিয়াগুলো। হ্যাঁ, আসেন। তো এই যে একটা সাবকন্টিনেন্টাল রিজিয়ন, ম্যাপ তো মোটামুটি দেখেছেন সবাই, তাই না? ম্যাপ সম্পর্কে তো আইডিয়া আছে। তো এই যে সাবকন্টিনেন্টাল রিজিয়নটা, এই সাবকন্টিনেন্টাল রিজিয়নকে চাইনিজ রিজিয়নের থেকে আলাদা করেছে কিন্তু এই হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, যেটা অর্থাৎ হিমালয় পর্বতমালা। এই হিমালয়ান মাউন্টেন রেঞ্জের এই পাশের যে ইয়ে, এখন এইখানে হচ্ছে ধরেন আপনার কথার কথা এই জায়গাটা দিয়ে হচ্ছে সিন্ধু সভ্যতার জায়গাটা ছিল, সিন্ধু সভ্যতা। এই পাশ থেকে পার্সিয়ান, এখানে ইজিপ্ট সাপোজ, আরো এই পাশে গেলে হচ্ছে আপনার ওই মেসোপটেমিয়ান সভ্যতা। তো এইগুলো মোটামুটি কানেক্টেড ছিল। তো এই পাশের আমি বলছি যে মূলত এই যে রিজিয়নটা, এখানে আমাদের বর্তমান বাংলাদেশ এই জায়গাটায়, তারপরে হচ্ছে আপনার এই পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই পাশে হচ্ছে ওই যে নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, এগুলো, এই পাশে তো বার্মা চলে গেল, এখানে হচ্ছে বিহার, এখানে হচ্ছে এগুলো তো উত্তর উত্তর উত্তরপ্রদেশ বা এরকম কিছু, এখানে হচ্ছে ঝাড়খণ্ড, ছোট্ট একটা জায়গা, এখান থেকে, সরি আমি কি বললাম, ম্যাপের এত দূর তো আসবে না, ম্যাপ তো এখানে শেষ হয়ে গেছে। এই পাশ থেকে এইটুকুন হচ্ছে উড়িষ্যা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে হচ্ছে ঝাড়খণ্ড, এইদিকে বিহার, হ্যাঁ, এটা হচ্ছে বেঙ্গলের বর্ডার, আর এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, ঠিক আছে? খসড়া ভাবে, অত ডিটেলে আঁকলাম না। তো এই যে এরিয়াটা, এই রিজনটা দিয়ে যত নদী, যত ইয়ে, এই জায়গার সভ্যতার আমরা যত পুরাতন নিদর্শন পাই, ধারণা করা হচ্ছে যে মিশরীয়, তারপরে সিন্ধু, মিশরীয় এই সময়কার একটা সভ্যতা এদিকে ছিল, কিন্তু ওটার কোনো নিদর্শন আমরা এখনো পাইনি। কিন্তু আমরা এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন যে নিদর্শনগুলো এই এরিয়াতে পেয়েছি, সেখান থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি এখন পর্যন্তকার আমাদের কি বলবো, হিস্ট্রি বুকে সবচেয়ে প্রাচীন ইয়ে হচ্ছে মৌর্য সাম্রাজ্য, মৌর্য সভ্যতা, মৌরিয়ান এম্পায়ার, হ্যাঁ, সবচেয়ে প্রাচীন কি, হ্যাঁ, মোটামুটি এরকমই আর কি। আমাদের এখানকার এই এরিয়ার হিস্ট্রি মোটামুটি মৌর্য, তারপরে আরো অনেকগুলো চেঞ্জ হচ্ছে, সেন বংশ আসছে, তারপর গুপ্ত বংশ আসছে, হ্যাঁ। তো এই মৌর্য এম্পায়ার প্রথম প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে একজনের নাম আমরা জানি, চন্দ্রগুপ্ত মৌর্য। এখন হিস্ট্রি ক্লাস নিয়ে লাভ নাই, আপনাদেরকে সংক্ষেপে বলি। মৌরিয়ানরা হচ্ছে বুদ্ধিস্ট ছিল। তো ওরা হচ্ছে ওই সময় হচ্ছে ওই সময়কার বিভিন্ন বৌদ্ধ নিদর্শন, দের হচ্ছে বিভিন্ন নিদর্শন, বৌদ্ধ, তারপরে যে আমাদের তো মহাস্থানগড় আছে, তারপরে পাহাড়পুর আছে, বৌদ্ধ বিহার, সোমপুর বিহার আছে পাহাড়পুরের, তারপরে এদিকে হচ্ছে ময়নামতি আছে, মানে এই ধরনের বিভিন্ন ইয়েগুলো হচ্ছে ওই বুদ্ধিস্ট কালচারের বিভিন্ন নিদর্শন আর কি। এরপরে বিভিন্ন সিরিয়ালি অনেক রকম সভ্যতা আসছে, অনেক রকম আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা রাজা আসছে, হ্যাঁ। তো এই জায়গার ওই সভ্যতাগুলোকে, মানে সভ্যতা বলা যাবে না, এগুলো হচ্ছে বিভিন্ন এম্পায়ার, এগুলো বিভিন্ন সাম্রাজ্য। সাম্রাজ্য সভ্যতার মধ্যে পার্থক্য, সভ্যতা হচ্ছে আপনি একটা বিশাল সময়কালে একটা মানুষের একটা সিভিলাইজেশন তৈরি হয়েছে একটা জায়গায়, ওটা। আর সেটার ভেতরে আলাদা আলাদা সময় আলাদা আলাদা যে কালচার থেকেছে, ডাইনাস্টি থেকেছে, আলাদা আলাদা যে রাজ্য শাসন করা হয়েছে, ওই সময়গুলোতে সাম্রাজ্য বলে, সাম্রাজ্য হিসেবে ভাগ করা হয়। তো ডাইনেস্টি হচ্ছে ওই ওই রাজা যতদিন শাসন করেছে তার ডাইনেস্টি, যেরকম আমাদের কি বলবো, এই 5 আগস্ট পর্যন্ত কাইন্ড অফ ইয়ে ছিল, কি বলবো, হাসিনা ডাইনেস্টি ছিল, যাই হোক। তো এই আর কি বিষয়গুলা। তো এই সময়কার যে নিদর্শনগুলো, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন যে রাজা আসছে তাদের সেসব সাম্রাজ্যের রাজাদের এক এক রকম ধর্ম ছিল, তাদের ইয়ে অনুযায়ী কালচার গুলো চেঞ্জ হয়েছে। তার সময়ে যে
বড় বড় মনেস্ট্রি তৈরি হয়েছে, বড় বড় বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে, সেগুলোতে ওই ধরনের কালচারাল প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে গিয়ে যখন বাংলায় হচ্ছে ওই দিককার পারস্য থেকে বা আফগানিস্তান থেকে ওই দিক থেকে যখন মুসলিম শাসকরা আসলেন, প্রথমে তো দিল্লি, ইন্ডিয়ার বিভিন্ন অংশ দখল করা হলো, কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উর্বর মাটি কোথায়? বেঙ্গলে। এটা মানে আমরা বেঙ্গলের মানুষ বলে যে খুব গর্ব করে বলছি এরকম না, এটা সত্যি, এটা ফ্যাক্ট। তো এই বেঙ্গল একটা সময়, আসেন আসেন, বেঙ্গল একটা সময় পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জায়গা ছিল, রিচ, সবচেয়ে সমৃদ্ধ ছিল। কারণ এদের মশলা আছে, মশলাটা আগের, আমাদের যে মশলা, আমাদের এই এরিয়ার রিজিয়নের যে মশলা বিভিন্ন ধরনের, এই মশলা জিনিসটা হচ্ছে এখানকার মানে খুব বেসিক একটা জিনিস, এবং একটা সময় এইটাকে হচ্ছে কারেন্সি হিসেবে বাইরের অন্যান্য সভ্যতার বিভিন্ন মানুষজনের সঙ্গে আমরা যখন বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ করতাম, মশলাটাকে কারেন্সি হিসেবে ইউজ করা, মশলা নিয়ে যেত মানুষ অনেক উচ্চ দিয়ে মূল্যে মশলা নিয়ে যেত। তো এই আর কি, এগুলোর সময় এখন এই হিস্ট্রির সঙ্গে আমাদের কালচারের মানে আর্টের কি সম্পর্ক? আমি ওই যে আপনাদেরকে আগেই বললাম যে আমাদের এই হিস্ট্রির সঙ্গে সঙ্গে আর্টের ধরন চেঞ্জ হচ্ছে, আর্টের হ্যাঁ বিবর্তন হচ্ছে কাইন্ড অফ। তো ওই সময়গুলোতে হচ্ছে যেই আর্কিটেকচারাল পাওয়া যায়, আমরা মেইনলি হচ্ছে এই যে সভ্যতার সঙ্গে তিনটা জিনিস আর্ট হিসেবে, মানে তিনটা জিনিসের বিবর্তন সাধারণত পড়ে থাকি বা দেখে থাকি। একটা হচ্ছে শিল্পকলা, মানে একেবারেই আমাদের ড্রয়িং, পেইন্টিং, আগের দিন ড্রয়িং পেইন্টিং নিয়ে আইডিয়া দিলাম, ড্রয়িং কি, পেইন্টিং কি, স্কেচ কি, এগুলো। তো ড্রয়িং, পেইন্টিং মূলত পেইন্টিং এর একটা বিষয় ধারা লক্ষ্য করা যাবে যে কিভাবে কিভাবে চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে স্কাল্পচার, ভাস্কর্য। প্রত্যেকটা ডাইনাস্টিতে তাদের রাজাদের ভাস্কর্য হয়েছে, বা তারা যেসব দেব দেবীর আরাধনা করতো, অথবা যদি দেব দেবীর আরাধনা না করে থাকে তাহলে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ভাস্কর্য, এরকম বিভিন্ন রকম ভাস্কর্য তৈরি হয়েছে। তো এই ভাস্কর্যগুলোর যে বিবর্তন, কোন সময় কিরকম ল্যাঙ্গুয়েজে তৈরি করা হতো, কিরকম তৈরি করা হতো, এটা আরেকটা হচ্ছে দেখবো আমরা, সেটা হচ্ছে আর্কিটেকচার, স্থাপত্য, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে আর্কিওলজিস্টরা কি করে, আর্কিওলজিস্টরা হচ্ছে এই প্রাচীন যত আর্কিটেকচারাল ব্যাপার আছে এগুলো স্টাডি করে। আর্কিওলজি কি? আর্কিওলজি হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। হ্যাঁ, এরা আচ্ছা, তো ওরা হচ্ছে শুধু মানে প্রাচীন, মানে ওরা যে শুধু মাটির লেয়ার, পাহাড়ের লেয়ার এগুলো নিয়ে গবেষণা করে তা না, ওরা একই সাথে এই প্রাচীন যে মানে স্থাপত্যবিদ্যা এগুলো নিয়েও পড়াশোনা করতে হবে। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি একটা রাফ আইডিয়া বিশ্ব শিল্পকলা ইতিহাসের। এছাড়াও আপনার অনেক রকম রেনেসা আছে, রোমান শিল্পকলা আছে, তারপরে মানে এরকম আরো অনেক শিল্পকলা আছে। এটা হচ্ছে একদম প্রাচীন যে অংশটুকু সেটা আমি কভার করলাম। এরপরের যে শিল্পকলাগুলো এগুলো ডিটেলে আলাপ করা হবে আরেকটা ক্লাস, সেগুলো আরেকটা আলাপ করবো। আর আরেকটা থিওরিটিক্যাল আলাপ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা, অর্থাৎ বাংলাদেশ, নট এই বেঙ্গল, আমি যে রিজিয়নের কথা বললাম এরকম না, বাংলাদেশ হওয়ার পর থেকে যে আমাদের এই এখন পর্যন্ত যে শিল্পের যে ধারা, এটা নিয়ে একটা আলাপ আছে। এটা নিয়ে আলাপ হচ্ছে আরেকটা ক্লাসে। এই হচ্ছে থিওরিটিক্যাল আলাপ। আর প্র্যাকটিক্যাল ক্লাস আজকে হচ্ছে নেওয়া হবে। আজকে আপনাদের দুইটা জিনিস করানো হবে, দুই রকম প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হবে। একটা হচ্ছে হিউম্যান হাত আর পা, আগের দিন দেখিয়েছি। আপনারা যারা আগের ক্লাসে ছিলেন না তারাও একটু ভিডিও দেখে নেবেন, বা গ্রুপে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো থেকে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস কি করেছিলেন যারা ক্লাসে ছিলেন আগে? হাত আর পা প্র্যাকটিস কি করেছিলেন আপনারা? এটা শেষ।